Hello everybody, very good afternoon. Welcome to VSC. আচ্ছা, সবার প্রথমেই বলি সাউন্ড আশা করি সবাই ঠিকঠাক শুনতে পাচ্ছ। অডিও ভিডিও ক্লিয়ার আছে আশা করি। Hello everybody, very good আচ্ছা, আজকে আমরা একটা নতুন সেশন নিয়ে এসেছি। নতুন সেশন মানে হচ্ছে এসএলএসটি সেশন। তো এসএলএসটি সেশনটা নতুন সেশন বলার একটাই অর্থ যে দীর্ঘ অনেক বছর আমাদের এই সেশনটা মানে এই ওরিয়েন্টেড পরীক্ষাগুলো হয়নি এবং যারা তোমরা সাবজেক্টের স্টুডেন্ট বিএড করেছো তারা অধীর আগ্রহে ওয়েট করছিলে। তো তাদের জন্য একটা সুযোগ বলতে পারি, যেহেতু সরকারের তরফ থেকে একটা নোটিফিকেশন বেরিয়েছে, তাই বলতে পারি যে তাদের জন্য এটা একটা সুযোগ বলতে পারো, যেখানে আমরা আবার একটা পরীক্ষা দেওয়ার সুযোগ পাবো। ওকে, দেখো পরীক্ষাটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি রয়েছে, বাট সেই প্রসঙ্গ বলার মতো ক্ষমতা আমাদের কিছু নেই। তার কারণ হচ্ছে পুরোটাই সরকারের গভর্নমেন্টের নোটিফিকেশনের উপরে ডিপেন্ড করছে। বাট এটুকুই বলবো যে এত বছর পরে যেহেতু একটা নোটিফিকেশন বেরিয়েছে এবং সেখানে অল ফ্রেশ ক্যান্ডিডেট মানে নিউ ক্যান্ডিডেট তোমরা পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছ, তাই যতটা সম্ভব সুযোগটাকে যদি আমরা একটুখানি কাজে লাগাতে পারি। ওকে, তো সেই জন্য আমরা চেষ্টা করব কাজে লাগানো। তো আজকে দেখো আমি একটা টপিকের উপরে একটুখানি তোমাদের ডিসকাশন করব। আমাদের স্কুল সার্ভিসের সিলেবাসের যে টপিকটা ওগুলো রয়েছে সেগুলো তোমরা প্রত্যেকেই জানো যে জিওমরফোলজি, ক্লাইমেটোলজি এরকম করে করে আমাদের প্রায় 10টা থেকে 11টার মতো চ্যাপ্টার রয়েছে এবং সেই চ্যাপ্টারগুলোর উপরে ডিপেন্ড করে আমাদের 9, 10, 11, 12 পুরো সিলেবাসটা ডিপেন্ড করছে। 9, 10 এবং 11, 12 সবার 70 থেকে 75% সেম, কিছুটা 11, 12-এর জন্য এক্সট্রা রয়েছে। তো আজকে আমি এমন একটা টপিক তোমাদের জন্য রেখেছি যে টপিকটা খুব আনকমন নয়, আবার টপিকটা যে খুব কমন তো সেটাও নয়। খুব কমন মানে এটা যে ধরো অন্য পরীক্ষাতে আসে খুব কমন টপিক, তোমরা যারা হয়তো স্কুল সার্ভিসে প্রিপারেশন নিচ্ছ তারা হয়তো অন্য পরীক্ষার জন্য প্রিপারেশন নিয়ে থাকো। তো সেটার জন্য বলতে গেলে যে জিওগ্রাফির অন্য কোনো পরীক্ষার ক্ষেত্রে কাজে লাগে সেটাও নয়, বাট এটা কিন্তু আমাদের একদম কোর এসএলএসটির একটা টপিক, দ্যাট ইজ হচ্ছে আগ্নেয়গিরি বা ভলক্যানো। আগ্নেয়গিরি বা ভলক্যানো সম্পর্কে আমরা কিছুটা ডিসকাশন করব এবং যে ধরনের ডিসকাশন করলে তোমাদের এমসিকিউ কোশ্চেন আনসার করতে সুবিধা হবে, আজকে ডিসকাশনটা আমাদের সেই লেভেলের থাকবে। ওকে, তো চলো দেখে নিই প্রথমে আমাদের কি রয়েছে। প্রথমে রয়েছে আমাদের আদর্শ আগ্নেয়গিরি বলে দেওয়া রয়েছে এবং সেটা সম্পর্কে আমরা জানি। আচ্ছা, তার আগে আমি একটুখানি বলবো যে আমরা প্রত্যেকেই জানি আগ্নেয়গিরি মানে হচ্ছে ভূপৃষ্ঠের ওপরে একটা বেশ চোঙাকৃতির মতো জায়গা থাকে যেখান থেকে আমাদের অগ্নুৎপাত হয়। ঠিক আছে, তো সেই অগ্নুৎপাতটা কেন হয়, কিভাবে হয়, সেটা সম্পর্কেও আমরা অল্প ডিসকাশন এই ক্লাসে করব। তো প্রথমে কি রয়েছে দেখো, আমি তোমাদের একটু বলে দিই যে আমাদের এখানে রয়েছে আদর্শ আগ্নেয়গিরি। কি বলছি আমরা, তার মানে আগ্নেয়গিরি বলতে আমরা অ্যাকচুয়ালি কি বুঝি সেটা আমরা এখানে দেখব। কি রয়েছে, নিঃসারী অগ্নুৎপাতের ফলে ভূগর্ভের গলিত পদার্থ, যেটাকে আমরা ম্যাগমা বলি, ভূপৃষ্ঠের বা সমুদ্রতলের ওপরে এসে শীতলতার সংস্পর্শে দ্রুত শীতল ও কঠিন হয়। এইসব পদার্থের কিছু অংশ ফাটলের চারপাশে দ্রুত শীতল ও কঠিন হয় ও জমাট বাঁধে। ক্রমে ক্রমে ওই স্থান শঙ্কু আকৃতির পর্বতে পরিণত হয়। একে আদর্শ আগ্নেয়গিরি বলা হয়। এতে একটি মুখ্য জ্বালামুখ সহ বহু গৌণ জ্বালামুখ থাকে। দেখো এখানে একটা বেশ আগ্নেয়গিরি সম্পর্কে আমি বেশ কিছু ইনফরমেশন অ্যাড করেছি, মানে মোটামুটি যে ইনফরমেশন গুলো পড়লে একটা আগ্নেয়গিরি কাকে বলে সেটা একটা ধারণা, আমরা বেসিক ধারণা পাবো। যেটা থিওরিটিক্যাল নলেজটা আমি এখানে তোমাদের জন্য রিপ্রেজেন্ট করেছি। যদি আমরা পাতি কথা বলতে যাই তাহলে আমরা আগ্নেয়গিরি জিনিসটা কি, আগ্নেয়গিরি হচ্ছে একটা মাটির ওপরে ভূপৃষ্ঠের ওপরে একটা চোঙাকৃতি অংশ থাকে যেখান দিয়ে আমাদের মাটির ভেতরের ম্যাগমা গলিত হলে তাকে আমরা বলি লাভা। গলিত হয়ে সেই গলিত অবস্থায় ম্যাগমাটি যখন ওই আগ্নেয়গিরির জ্বালামুখ দিয়ে বেরিয়ে আসে তখন তাকে আমরা বলি অগ্নুৎপাত। ওকে, তাকে আমরা বলে থাকি ভলকানিজম বা অগ্নুৎপাত।
তো আমি একটু এই প্রসঙ্গে তোমাদেরকে বোঝাবো যে মাটির তলায় ম্যাগমাটা কিভাবে থাকে আর সেটা কেনই বা লিকুইডিফিকেশন হতে যায়। তো সেটা বোঝাতে গেলে আমি আর একটা টপিকের সাহায্য নেব, সেটা হচ্ছে আমাদের পৃথিবীর আভ্যন্তরীণ গঠন। এটাও কিন্তু আমাদের সিলেবাসে আর একটা চ্যাপ্টার। তো যদি আমরা বলি যে পৃথিবীর আভ্যন্তরীণ গঠন পড়তে গেলে তার সাথে কিছুটা আমাদের এই আগ্নেয়গিরির পোর্শনটা রিলেটেড, সেটাও তোমরা বলতে পারো। আমি ছোট্ট করে একটুখানি তোমাদেরকে বোঝাবো। দেখো যে পৃথিবীর অভ্যন্তরে আমাদের কি কি অংশগুলো রয়েছে আর কোথায় ম্যাগমাটা কিভাবে অবস্থান করে। এই যে পিকচারটা তোমরা দেখছো, এই পিকচারটা তোমাদের কাছে খুব কমন পিকচার। আমাদের পৃথিবীর মধ্যে আমরা মূলত তিনটে স্তর পৃথিবীর অভ্যন্তরে দেখতে পাই। প্রথম যে স্তরটা দেখতে পাই সেটা হচ্ছে আমাদের ভূত্বক বা আমরা বলি ক্রাস্ট। ভূত্বক বা আমরা কি বলি, ক্রাস্ট, ঠিক আছে। আচ্ছা, পরের যেটা আমরা দেখতে পাই সেটাকে আমরা বলবো ম্যান্টেল বা গুরুমণ্ডল। ম্যান্টেল বা গুরুমণ্ডল, ওকে। তারপরে যে স্তরটা রয়েছে সেটা হচ্ছে আমাদের কোর বা কেন্দ্রমণ্ডল। কোর বা কেন্দ্রমণ্ডল। আমরা ধরো এখানে বসবাস করি। আমরা কোথায় বসবাস করি? আমরা বসবাস করি এই ওপরটাতে, ভূপৃষ্ঠের ওপরে। তো আমাদের পায়ের নিচে রয়েছে ভূত্বক। ভূত্বককে আমরা উপাদানের ভিত্তিতে দুটো ভাগ করি, শিয়াল, এবং তার পরের ভাগটা করি সীমা। ম্যান্টেলকেও আমরা দুটো ভাগ করি। তোমরা এটা অনেক আগে থেকেই পড়ে এসেছো। এক মিনিট দাঁড়াবো। আচ্ছা, কালারিং চলে এসছে। আচ্ছা, ম্যান্টেলেও আমরা দুটো ভাগ করি, ক্রফেসিমা। ক্রফেসিমা ছোট ছোট করে লিখছি, তোমরা জানো, নিফেসিমা। ম্যান্টেলকেও আমরা উপাদানের বেসিসে দুটো ভাগ করি, কোরকেও আমরা দুটো ভাগ করি। একটা হচ্ছে আমাদের আউটার পার্ট, আর একটা হচ্ছে আমাদের ইনার পার্ট। তো আমরা পৃথিবীর অভ্যন্তর ভাগকে অ্যাকচুয়ালি দুটো ভাগ করে থাকি, ওকে। আচ্ছা, একটা মিনিট। হ্যালো হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি। আমি একটু রেকর্ডিং ক্লাসে আছি, আমি ক্লাসটা শেষ করে আপনাকে রিং ব্যাক করব। আচ্ছা, তো সরি, ভেরি সরি, জাস্ট একটা কল এসেছিল। বাট তো আমরা যেটা বলছিলাম যে দেখো ভূপৃষ্ঠের ভেতরে মানে আমাদের পায়ের নিচে যে পয়েন্টটাতে আমরা ছিলাম, যে আমাদের পায়ের নিচে অনেকগুলো স্তর রয়েছে। সেই স্তরের মধ্যে আমাদের এই যে ক্রফেসিমা আর সীমা, এই যে পজিশনটা তোমরা দেখতে পাচ্ছ, এই অঞ্চলে ম্যাগমা চেম্বার থাকে। ম্যাগমা চেম্বার। ম্যাগমা চেম্বার মানে হচ্ছে যেখানে ম্যাগমাগুলো জ্যাম বা জেলির মতো অবস্থাতে সঞ্চিত থাকে। জ্যাম বা জেলি তোমরা প্রত্যেকেই খেয়েছো, ঠিক আছে। তো জ্যাম বা জেলি তোমরা প্রত্যেকেই খেয়েছো এবং তার কন্ডিশনটা দেখেছো যে সেটা সলিড, একদম সলিডও থাকে না, আবার লিকুইড, জলের মতো লিকুইডও থাকে না, ঠিক আছে। একটা থকথকে ব্যাপারে থাকে। তো ঠিক সেরকম কন্ডিশনে আমাদের ভূত্বকের নিচে ম্যান্টেলে বা মানে ক্রফেসিমার ওপরে আর সীমার নিচে এই যে জয়নিং পয়েন্টটা, যেটাকে এক কথায় আমরা অ্যাসথেনোস্ফিয়ার বলতে পারি। তোমরা এটা বলতে পারো যে অ্যাসথেনোস্ফিয়ারের ডেফিনেশন যদি আমরা পড়তে যাই, সেখানে আমাদের আদার্স কিছু ক্যারেক্টারিস্টিক্স আমরা অ্যাড করে থাকি, বাট আপাতত এক কথায় কিন্তু এই স্তরটাকে অ্যাসথেনোস্ফিয়ার আমরা ইজিলি বলতেই পারি। তো এই অ্যাসথেনোস্ফিয়ার বা ভূত্বক বা ম্যান্টেলের বর্ডারের ম্যাগমাগুলো জেলির মতো অবস্থাতে থাকে। কেন্দ্রমণ্ডল থেকে কোনো কারণে হিট তৈরি হলে, মানে তাপ তৈরি হলে সেটা
কনভেকশনাল ওয়েতে মানে পরিচলন পদ্ধতিতে এই ম্যাগমার নিচে গিয়ে পৌঁছায়। পরিচলন পদ্ধতি মানে হচ্ছে যে ধরো প্রথমে ইনার কোরে যদি কোনো হিট তৈরি হয় তার দ্বারা আউটার কোর হিটেড হয়, আউটার কোর হিটেড হলে সেটা নিফেসিমা হিটেড হচ্ছে, নিফেসিমা হিটেড হলে প্রফেসিমা হিটেড হচ্ছে, প্রফেসিমার কোনো অংশ হিটেড হলে সেখান থেকে পরের এই ম্যাগমা চেম্বারের কোনো অংশ হিটেড হচ্ছে। হিট হলে কিরকম হয়, ম্যাগমা হিটেড হলে মানে ফরমেশনটা হয় ঠিক হট চকলেট বা হানির মতো। হানি তোমরা প্রত্যেকে খেয়েছো, দেখবে লিকুইড বাট একটা আঠালো চটচটে ব্যাপার থাকে, ঠিক আছে। এই হট চকলেটটাও ঠিক এরকমই, গরম একটা লিকুইড বাট জলের মতো লিকুইড না, একটা আঠালো চটচটে ব্যাপার থাকে। তো ম্যাগমাও লিকুইড হলে সেরকমই একটা চটচটে আঠালো তৈরি লিকুইড হয়, যেটাকে আমরা বলি লাভা। সেই লাভাই কিন্তু পাইপ লাইনের মাধ্যমে ভলক্যানো দ্বারা বাইরে বেরিয়ে আসে। এই রকম পাইপলাইন কানেক্টেড থাকে এবং যখন ভলক্যানো দিয়ে বেরিয়ে আসে তখন তাকে আমরা বলি ভলক্যানিজম বা অগ্নুদ্গম। ওকে, তাহলে এখানে একটা প্রশ্ন এসে যায় যে তাহলে সব ভলক্যানোর সাথে কি আমাদের পাইপলাইন কানেক্টেড? তো সেই প্রসঙ্গে আমি বলবো ইয়েস, আমাদের সব ভলক্যানোর সাথে মানে পৃথিবীতে যত ভলক্যানো রয়েছে সমস্ত ভলক্যানোর সাথেই আমাদের কিন্তু এই ম্যাগমা চেম্বার অবধি পাইপলাইন কানেকশন রয়েছে, তার একটা প্রুফ আমরা পেয়েছি। আমরা পেয়েছি বললে ভুল হবে, জিওগ্রাফাররা পেয়েছেন। তাহলে আবারও লাইনটা রিপিট করছি, দেখো পৃথিবীতে যত ভলক্যানো রয়েছে প্রত্যেকটা ভলক্যানোর সাথে ম্যাগমা চেম্বার অবধি পাইপলাইন কানেক্টেড আছে, এটা প্রুফড। তো সেই পাইপলাইন দিয়ে ম্যাগমা যখন লিকুইড হয়ে লাভা রূপে বেরিয়ে আসে তখন তাকে আমরা বলি অগ্নুৎপাত বা ভলকানিজম। তাহলে আগ্নেয়গিরি থেকে কি ঘটনা ঘটে সেইটা বোঝানোর জন্য দেখো আমি আরেকটা টপিকের সাহায্য নিয়ে তোমাদের এটা একটু বোঝালাম। তাহলে প্রথমে আমরা জেনে গেলাম যে আদর্শ আগ্নেয়গিরি কি। আদর্শ আগ্নেয়গিরি মানে হচ্ছে একটা শঙ্কু আকৃতির অংশ হবে এবং সেটা কিভাবে হয় বলছে, দেখো যে ভূগর্ভের গলিত লাভা ভূপৃষ্ঠের বা সমুদ্রতলের ওপরে এসে শীতলতা সংস্পর্শে দ্রুত কঠিন হয় এবং জমাট বেঁধে ক্রমে ক্রমে শঙ্কু আকৃতির একটা পর্বতে তৈরি করে। মানে একটা ফার্স্ট টাইম যদি আমরা বলি আগ্নেয়গিরি কিভাবে তৈরি হচ্ছে, তাহলে হচ্ছে আমাদের মাটি ফাঁক হয়ে, যেটাকে আমরা বলছি নিঃসারী অগ্নুদ্গম। নিঃসারী অগ্নুদ্গম বা অগ্নুৎপাত মানে মাটিতে ক্র্যাক বা ফাটলের মাধ্যমে লাভা বেরিয়ে আসছে, ম্যাগমাটা গলিত হয়ে লাভা রূপে বেরিয়ে আসছে, সেটা আস্তে আস্তে ডিপোজিট হচ্ছে, ঠান্ডা হচ্ছে, সলিড হচ্ছে, হয়ে একটা শঙ্কু আকৃতির উঁচু পাহাড়ের মতো তৈরি করছে এবং সেই শঙ্কু আকৃতির উঁচু পাহাড়ের মতো জায়গাটার মুখে একটা অংশ থাকছে যেটাকে আমরা মেন জ্বালামুখ বলছি। এই জ্বালামুখকেই আবার আমরা ক্যালডেরাও বলি। সেই ক্যালডেরা জিনিসটা কি সেটাও আমরা দেখব। একটা মুখ্য জ্বালামুখ থাকে আর অনেকগুলি গৌণ জ্বালামুখ। গৌণ জ্বালামুখ মানে আশেপাশে ছোট ছোট যদি কোনো মুখ থাকে যেখান দিয়ে কখনো ভলকানিজম হতে দেখেছি বাট অল্প পরিসর, বেশি বড় নয়, তো তখন সেই মুখগুলোকে আমরা গৌণ জ্বালামুখ বলি। আর প্রধানত যে মুখ দিয়ে আমাদের অগ্নুৎপাত হয় তাকে আমরা প্রধান জ্বালামুখ বলে থাকি। তাহলে এখান থেকে তোমরা কি সামারিটা মনে রাখছো, যে এক কথায় ভূপৃষ্ঠের ফাটল বা চুক্তির মাধ্যমে যখন ম্যাগমা গলিত হয়ে লাভা রূপে বেরিয়ে একটা শঙ্কু আকৃতির কোণ আকৃতির অংশ তৈরি করে, যার একটি জ্বালামুখ থাকে, অনেকগুলি গৌণ জ্বালামুখ থাকে, তাকে আমরা বলি আগ্নেয়গিরি। আগ্নেয়গিরির মাধ্যমে কিভাবে অগ্নুৎপাত হয় সেটা বোঝালাম। আচ্ছা, এই প্রসেসটা যদি পুরোটা মনে রাখো তাহলে এখান থেকে যা এমসিকিউ আসবে সেটা তোমরা আনসার করতে পারছো। দেখো আমাদের এমসিকিউ প্রশ্ন পরীক্ষাতে আসবে মানে এই নয় যে টপিক ওয়াইজ সবসময় আমরা এমসিকিউ প্র্যাকটিস করব। আমাদের টার্গেটটাই থাকবে টপিকটা একটু ইন ডিটেলস পড়ে নেওয়া যতটা সম্ভব, যেহেতু হাতে আমাদের খুব শর্ট টাইম আছে তাই খুব তাড়াতাড়ি আমাদের ব্যাচ শুরু হয়ে যাবে। সেই ব্যাচে এটা আমাদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম চলছে এবং সেই ব্যাচে তোমরা খুব তাড়াতাড়ি জয়েন করবে, ঠিক আছে। সেই জয়েন করার পরে তখন আমাদের নাম্বার অফ ক্লাস অনেক তোমাদের দেওয়া হবে যাতে ফুল সিলেবাসটা কভার করা হয়।
সেখানে এরকম টপিকগুলো ছোট ছোট ভাবে ভাগ করে সামারি করে ডিটেলসে পড়ানো হবে, যাতে ওখান থেকে যত এমসিকিউ কোশ্চেন আসে তোমরা আনসার করতে পারো। এবং এক একটা চ্যাপ্টার শেষ হয়ে গেলে বা এক একটা চ্যাপ্টারের পরে অন্তত আমি ধরো যে চ্যাপ্টারগুলো তোমাদের ক্লাস পড়াবো সেই চ্যাপ্টারগুলো পড়ানোর পর সেই চ্যাপ্টার থেকে একটা বেশ কিছু এমসিকিউ আমি তোমাদেরকে প্রোভাইড করে দেবো। এই চ্যাপ্টারটার নলেজটাও হলো এবং সেখান থেকে কিছু এমসিকিউ নলেজও তোমরা পেয়ে যাচ্ছ, যাতে পরীক্ষাতে খুব সহজেই আনসারটা করতে পারো। আচ্ছা, এরপরে দেখো আমরা চলে আসি কি রয়েছে, আগ্নেয়গিরির আকৃতি ও গঠন অনুসারে আমরা আগ্নেয়গিরিকে কটা ভাগে ভাগ করতে পারি। ওকে, তো আকৃতি ও গঠন অনুসারে পৃথিবীর যাবতীয় আগ্নেয়গিরিকে আমরা 6টা ভাগে ভাগ করি। তো প্রথম ভাগ দেখো কি বলছে, শঙ্কু বা মোচাকৃতি, মানে দেখতে যেটা শঙ্কু বা কোন শেপ হয় আমরা তাকে বলি মোচাকৃতি। তারপর হচ্ছে বিমিশ্র শঙ্খ বিশিষ্ট আগ্নেয়গিরি, মানে বিমিশ্র শঙ্খ বিশিষ্ট মানে একেবারে শঙ্কুর মতো আকৃতি নয়, একটু আলাদা, সেটাকে বলা হয়। পরেরটা হচ্ছে গম্বুজাকৃতি লাভা শঙ্খ বিশিষ্ট, মানে ডোম টাইপের শেপ। নেক্সট হচ্ছে আমাদের ভস্ম ও সিডার শঙ্কু বিশিষ্ট আগ্নেয়গিরি, আর একটা হচ্ছে ক্যালডেরা আগ্নেয়গিরি। তো ক্যালডেরা আগ্নেয়গিরি মানেই কিন্তু অ্যাকচুয়ালি জ্বালামুখ, ক্যালডেরা হচ্ছে ওয়ান টাইপ অফ জ্বালামুখ আগ্নেয়গিরি, ঠিক আছে। তো এখানে আমরা 5টা ভাগ দিয়েছি, এখানে আমাদের অ্যাকচুয়ালি 5টাই ভাগ হবে। তো আমরা এখানে বলবো যে আগ্নেয়গিরিকে মূলত আকৃতি ও গঠন অনুসারে আমরা মূলত, আমি কথাটা বারবার বলছি, মূলত মানে মেন আমরা 5টা ভাগে ভাগ করতে পারি। এবার ধরো তোমাদের পরীক্ষাতে এমসিকিউ কি ধরনের এখান থেকে আসতে পারে, যে ভস্ম বা সিডার শঙ্কু আকৃতির আগ্নেয়গিরির একটা উদাহরণ। তো সেই ক্ষেত্রে তোমাদের সেখানে একটু উদাহরণগুলো থাকলো, মানে সেগুলো আমাদের যখন আমরা ক্লাসে মানে ব্যাচে ক্লাস পড়বো সেখানে আমরা উদাহরণ সহ পড়বো, ঠিক আছে। এইভাবে আমাদের পড়তে গেলে আমাদের এমসিকিউ কোশ্চেন এলে আনসার করতে সুবিধা। আচ্ছা, তো মোটামুটি গঠন আর আকৃতি সম্পর্কে তাহলে আমরা জেনে নিলাম। এবার আমরা আসি কেন্দ্রীয় অগ্নুৎপাত। কেন্দ্রীয় অগ্নুৎপাততে পরে আসছি, দেখো পরে যে পয়েন্টটাতে আসছি সেটা হচ্ছে আমাদের জীবন্ত আগ্নেয়গিরি কাকে বলে। তো আগ্নেয়গিরি জিনিসটা কি সেটা তো আমরা আগে জেনে নিলাম যে আগ্নেয়গিরি কাকে বলে এবং অগ্নুৎপাত কিভাবে হয়। তাহলে এবার আসি জীবন্ত আগ্নেয়গিরি কি। তো জীবন্ত আগ্নেয়গিরি মানে অ্যাকচুয়ালি হচ্ছে যেটা থেকে কন্টিনিউয়াসলি আমাদের মানে অগ্নুৎপাত হয়, তার মানে এই নয় যে এভরিডে হয়ে থাকে। দেখে নি আমাদের এখানে কি রয়েছে বা কি ইনফরমেশন আমরা এখানে দিয়েছি। দেখো, যেসব আগ্নেয় পর্বত থেকে প্রতিদিন বা কয়েকদিন অন্তর বা কয়েক বছর, এটাও তোমরা অ্যাড করতে পারো, কারণ আমাদের দেশে যে জীবন্ত আগ্নেয়গিরি রয়েছে ব্যারেন, যেটা আন্দামানে রয়েছে, নর্থ আন্দামানে সরি মিডিল আন্দামানে রয়েছে, তাতে কিন্তু কয়েক বছর পর পর অগ্নুৎপাত হয়, তাও আমরা তাকে জীবন্ত আগ্নেয়গিরি বলি। তো যেসব আগ্নেয় পর্বত থেকে প্রতিদিন বা কয়েকদিন অন্তর বা কয়েক বছর অন্তর অগ্নুৎপাত হয় তাকে জীবন্ত আগ্নেয়গিরি বলা হয়। এইটি দুটি প্রকার, তার মানে জীবন্ত আগ্নেয়গিরি মেনলি হচ্ছে 2 প্রকারের, ঠিক আছে। তাহলে এক কথায় মনে রাখছি, প্রত্যেক দিন যদি কোনো আগ্নেয়গিরি থেকে অগ্নুৎপাত নাই হতে পারে, যে এমন কোনো আগ্নেয়গিরি আছে যেখান থেকে ধরো আমাদের এভরিডে অগ্নুৎপাত হচ্ছে না, কিছুদিন অন্তর অন্তর হচ্ছে, তাহলেও সেটাকে আমরা জীবন্ত বলবো। কিছু বছর পর পর হচ্ছে, তাহলেও তাকে আমরা জীবন্ত আগ্নেয়গিরি বলবো। এরা দুটো প্রকার, অবিরাম জীবন্ত আগ্নেয়গিরি, সবিরাম জীবন্ত আগ্নেয়গিরি। অবিরাম জীবন্ত আগ্নেয়গিরিটা কি, যেসব আগ্নেয়গিরি থেকে সব সময় অগ্নুৎপাত হয় তাকে অবিরাম বলে, যেমন হাওয়াই দ্বীপের মৌনা লোয়া, ইতালির ভিসুভিয়াস। এই পয়েন্টগুলোই হচ্ছে তোমাদের এমসিকিউ আসার জন্য প্রশ্ন, হয় উদাহরণ দিয়ে দিল বা বললো নিম্নলিখিত কোনটি অবিরাম আগ্নেয়গিরির উদাহরণ, বা ডেফিনিশন থেকে যে কোনো একটা প্রশ্ন তুলে আমাদের পরীক্ষাতে এলো, যেমন তোমরা প্রিভিয়াস 2016-তে পরীক্ষার প্রশ্নটা দেখেছো। পরেরটা হচ্ছে সবিরাম জীবন্ত আগ্নেয়গিরি, যেসব আগ্নেয় পদার্থ থেকে কিছুদিন বা অনেক দিন পর অগ্নুৎপাত হয় তাদের সবিরাম আগ্নেয়গিরি বলে।
যেমন ইন্দোনেশিয়ার কার্কতোয়া, ইতালি স্ট্রম্বলি, এবং এখানে আমরা ভারতের ব্যারেনও বলতে পারি। তার কারণ হচ্ছে এটা বলছে কন্টিনিউয়াসলি প্রত্যেক দিনই হয়ে যাচ্ছে না, বা কয়েকদিন পর পরই হচ্ছে না, কিছু দিন অন্তর বা কয়েক বছর অন্তর হচ্ছে, তাকে আমরা বলছি সবিরাম। তো সেই ক্ষেত্রে আমাদের ভারতের যে ব্যারেন আগ্নেয়গিরিটি রয়েছে নিকোবর দ্বীপপুঞ্জে, সেটা কিন্তু আমরা এর এক্সাম্পল বা উদাহরণ হিসাবে বলতেই পারি। তাহলে জীবন্ত আগ্নেয়গিরি একটা টাইপ আমরা পেয়ে গেলাম আগ্নেয়গিরি, এবং জীবন্ত আগ্নেয়গিরিকে আবার আমরা কটা ভাগে ভাগ করছি সেটাও আমরা এখান থেকে জেনে গেলাম। নেক্সট পয়েন্টে চলে আসি, জ্বালামুখ গহ্বর কি? খুব ইম্পর্টেন্ট। দেখো, একটা আগ্নেয়গিরি সম্পর্কে জানতে গেলে যে যে পয়েন্টগুলো পরপর আমাদের জানা দরকার সেগুলোই আমাদের এখানে রয়েছে। আচ্ছা, এবার আমরা জানবো জ্বালামুখ গহ্বর কি। দেখো, আগ্নেয়গিরির চূড়ায় উৎপন্ন জ্বালামুখ গর্ত অনেক সময় বসে গিয়ে একটি খাড়া পাড়ওয়ালা বিশাল গহ্বর তৈরি করে। বৃত্ত কিংবা উপবৃত্তের আকৃতির এই গহ্বরকে জ্বালামুখ গহ্বর বলে। এটা কিরকম হতে পারে? ধরো আমি একটা মোটামুটি এরকম শঙ্কু টাইপের আগ্নেয়গিরি আঁকলাম, এর মুখটা একটা এরকম গভীর গহ্বর যুক্ত জ্বালামুখ ছিল, সেই জ্বালামুখটা আস্তে আস্তে ভেতরের দিকে বসে যাচ্ছে এবং একটা বড় গর্ত বা গহ্বর তৈরি করছে, যার ব্যাস 15 থেকে 25 কিলোমিটার পর্যন্ত হতে পারে। এবং ক্যানারি দ্বীপের ল্যাকার্ডলডেরা আগ্নেয়গিরির নাম হতে এই নাম হয়েছে। ঠিক আছে, তোমরা উনুন দেখেছো? যে আগেকার দিনে আমরা উনুনে রান্না করতাম, এখনো দেখবে বিভিন্ন চায়ের দোকানে টোকানে উনুনে রান্না করা হয়। ঠিক আছে, তো উনুনে যখন রান্না করা হয়, উনুনের যে মুখটা ঠিক যেরকম টাইপের দেখতে হয়, আগ্নেয়গিরির মুখ বা জ্বালামুখটাও ওই রকম টাইপেরই দেখতে হয়। তো আগ্নেয়গিরির মুখ বা জ্বালামুখটা কি হয়, মানে ওখান থেকে ভলকানিজম হতে 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 ওটা বসে যায়। ধরো একটা উনুনে আমরা, মাটির উনুন, অনেক দিন ধরে রান্না করছি, উনুনের মুখটা বড় হতে হতে ভেতর দিকে বসে যাচ্ছে। ঠিক আছে, তো ভেতর দিকে তুমি হাত ঢোকালে, উনুনের মুখটা দিয়ে হাত ঢোকালে নিচে একদম উনুনটার নিচে অব্দি পৌঁছে যেতে পারবে, তার একটা বড় গর্ত তৈরি হয়ে গেছে। সেম এরকম হয় আগ্নেয়গিরির জ্বালামুখটাতে। তো তখন তার ব্যাস বা গভীরতা যেটা বলি 15 থেকে 25 কিলোমিটার হয়, তখন আমরা তাকে জ্বালামুখ গহ্বর হিসাবে বলে থাকি। যদি কারোর বাড়িতে এখন উনুন থেকে থেকে, বা ধরো পাড়ায় যদি কখনো কোনো চায়ের দোকান টোকানে তোমরা যাও যেখানে উনুনে রান্না টান্না হচ্ছে, সেটা দেখে থাকো, তাহলে এটা তোমরা দেখতে পাবে যে ধরো উনুনে রান্না টান্না হয়ে যাওয়ার পরে কয়লা ফয়লা যেগুলো থাকে প্রচুর ছাই জমে থাকে। সেম আগ্নেয়গিরির জ্বালামুখে একবার অগ্নুৎপাত হয়ে গেলে তার মুখে কিন্তু প্রচুর ছাই জমে থাকে। তো সেইগুলো পরিষ্কার টরিষ্কার করে নিয়ে আমরা যখন হাত ঢোকাচ্ছি নিচে, নিচের দিকে মানে গহ্বরটা দিয়ে নিচে হাত ঢোকাচ্ছি, মানে উনুনটার মধ্যে ধরো ওই কয়লা টয়লাগুলো পরিষ্কার করে নিয়ে দেখবে একদম নিচে অব্দি হাত ঢুকে যাচ্ছে, মানে মুখটা বড় হয়ে যাচ্ছে। সেম টু সেম আগ্নেয়গিরির কন্ডিশনটাও সেরকম হয়। তাহলে আশা করি মোটামুটি জ্বালামুখ গহ্বর কি একটু আইডিয়া আমরা পেলাম। নেক্সট চলে আসবো, দেখো অগ্নুদ্গমের ফলে প্রাথমিকভাবে কি কি ভূমিরূপ আমরা দেখতে পাই সেটা আমরা চলে আসবো। ওকে, আচ্ছা, এরপরে যেটা চলে আসছি, নিঃসারী উন্নীত ভূমিরূপ। অগ্নুৎপাতের ফলে কি কি ভূমিরূপ হয়? এর মধ্যে নিঃসারী উন্নীত ভূমিরূপ, নিঃসারী অবনত ভূমিরূপ। প্রথম আসি নিঃসারী উন্নীত ভূমিরূপ কোনগুলো? সিন্ডার, সিল্ট বা ক্ষারকীয় লাভা গঠিত আগ্নেয়গিরি, লাভা বা আম্লিক লাভায় গঠিত আগ্নেয়গিরি, স্তর আগ্নেয়গিরি বা বিমিশ্র শঙ্কু আগ্নেয় মালভূমি। আর নিঃসারী অবনত ভূমিরূপ হচ্ছে ব্যাথলিথ, ল্যাকোলিথ, ফ্যাকোলিথ, ল্যাপোলিথ, ডাইক্স, সিল, এগুলো। আচ্ছা, প্রথম বলি
এই নামগুলো আমাদের, এই যে ল্যাকোলিথ, ব্যাথোলিথ, ফ্যাকোলিথ, এগুলো আমাদের আগ্নেয় শিলার সাথে রিলেটেড, উপপাতালিক শিলার সাথে রিলেটেড, ঠিক আছে। আর নিঃসারী উন্নত ভূমিরূপ যেগুলো, মোটামুটি নামগুলো এখানে জেনে রাখো এবং প্রত্যেকটা সম্পর্কে দু একটা লাইন করে ডেফিনেশন আমাদের মনে রাখতে হবে। এবং এই ভলকানিজমের চ্যাপ্টারটার থেকে আমাদের কিন্তু এমসিকিউ আসার চান্সেস মেনলি কিন্তু আমাদের এই পার্টগুলো থেকেই, ঠিক আছে। আচ্ছা, প্রথমে যদি ল্যাকোলিথ, ফ্যাথোলিথ, ব্যাথোলিথ এইগুলো নিয়ে একটুখানি বলি, তাহলে এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি আমরা ভালোভাবে বুঝতে পারি। কিরকম বুঝতে পারি, মানে চোখে দেখে বুঝতে পারি। কিরকম না, আমাদের আগ্নেয় শিলায় যখন আমরা আগ্নেয় শিলা কিভাবে তৈরি হচ্ছে, ফর্মেশন হচ্ছে পড়ি, তখন আমরা দু ধরনের পড়ি, একটা নিঃসারী, একটা উদ্ভেদী। নিঃসারী মানে হচ্ছে যেটা আমাদের মাটির ওপরে যে আগ্নেয় শিলাগুলো তৈরি হয়, আর মাটির নিচে যে আগ্নেয় শিলাগুলো তৈরি হয় তাকে আমরা বলি উদ্ভেদী। তো মাটির নিচে বিভিন্ন ধরনের গভীরতা যুক্ত অঞ্চলে আমরা দেখতে পাই যে আমাদের বিভিন্ন রকমের শেপের, আকৃতিতে 10 কিলোমিটারের মধ্যে বিভিন্ন আকৃতির শিলা তৈরি হয়েছে। মানে অ্যাকচুয়ালি যখন ম্যাগমাটা গলে লিকুইড হয়ে ওই পাইপলাইন দিয়ে মাটির ওপরে বেরিয়ে আসছে, বেরিয়ে আসার সময় মাটির নিচে যদি কোনো ফাটল থাকে, সেখানে ওই লিকুইড লাভাটা বা লিকুইড ম্যাগমাটা আটকে যায়, যাকে আমরা লাভা বলি। এবার ওই ফাটলের যা আকৃতি, সেই আকৃতি বিশিষ্ট আগ্নেয়শিলা তৈরি করে। সেই রকমই আমরা আকৃতি অনুযায়ী এগুলিকে বিভিন্ন নাম দিয়েছি, ব্যাথোলিথ, ল্যাকোলিথ, ফ্যাকোলিথ। মানে ধরো কোনোটা ডোম শেপ, কোনোটা বোল শেপ, কোনোটা লেন্স শেপ, এরকম বিভিন্ন আকৃতি বিশিষ্ট যখন আমরা আগ্নেয় শিলা দেখতে পাই, তখন সেগুলোকে আমরা ওয়ান টাইপ অফ ভূমিরূপও বলতে পারি, যেটা আমাদের অগ্নুৎপাতের ফলে তৈরি হচ্ছে, সেটা সত্যিই অগ্নুৎপাতের ফলেই লাভা জমি তৈরি হচ্ছে। আবার এগুলোকে আমরা এক ধরনের উদ্ভিদী আগ্নেয় শিলাও বলতে পারি। তো এট এ ফার্স্ট টাইম আমরা জেনে নিলাম যে অগ্নুৎপাতের ফলে দুই ধরনের ভূমিরূপ হয়। একটা নিঃসারী উন্নীত ভূমিরূপ, তার আন্ডারে কি কি পড়ে, একটা হচ্ছে অবনত ভূমিরূপ, তার আন্ডারে কি কি ভূমিরূপগুলো আমাদের পড়ছে। আচ্ছা, এবার দেখো কিছু কিছু ভূমিরূপের এখানে আমি ইনফরমেশন দিয়েছি, কিছু কিছু ভূমিরূপ যেখানে তোমরা বুঝতে পারবে জিনিসগুলো কি। প্রথম হচ্ছে সিল কাকে বলে। কারণ ওই যে ভূমিরূপগুলো আগে দেখলাম, এই ভূমিরূপগুলো সম্পর্কে তো আমরা না জানলে আমাদের তো এখান থেকে প্রশ্ন এলে আমরা আনসার করতে পারবো না। মানে ভূমিরূপগুলো সম্পর্কে অন্তত এক দুটো লাইন ডেফিনেশন তো আমাদের জানতেই হবে। তো কিছু কিছু আমি আজকে ক্লাসের জন্য এখানে অ্যাড করেছি। দেখো যে আঞ্চলিক শিলা স্তরায়ন বা পত্রায়নের সমান্তরাল প্রাচীরের মতো আগ্নেয় উদ্ভেদী শিলা দেহকে সিল বলে। সিল গঠনে যে পথে ম্যাগমা নির্গমন হয় অনুরূপ, নির্গমনের অনুরূপ, বা এটাকে আমাদের এখানে একটু প্রিন্টিং মিস্টেক থাকলে বলতে পারো যে শিল গঠনের যে পথে ম্যাগমা নির্গমন হয় বা নির্গমনের মতো রাস্তাটা গোলাকৃতি না হয়ে সাধারণত বিদারীয় অগ্নুদ্গমের নির্গম নলের মতো হয়। ইউএস এর মালভূমিতে সিল দেখা যায় তো নলের মতো। অ্যাকচুয়ালি লাস্টের যে লাইনটা, এটাই হচ্ছে আমাদের মেন, নলের মতো। তার মানে এটা হচ্ছে এরকম ভার্টিক্যালি, ওকে, নলের মতো বা পাইপের মতো। তো যদি খুব আমাদের দেখো এখানে যেহেতু এমসিকিউ প্রশ্ন আসবে, তাই লাইন বাই লাইন ডেফিনেশনটা মনে রাখার দরকার নেই, নিজে একটা সামারি করে ডেফিনেশনটা মনে রাখবো। এখানে যে ডেফিনেশনটা আমি দিয়েছি এটা পুরোটাই আমাদের একটা থিওরিটিক্যাল ডেফিনেশন। এই লাইনতে একটু আমাদের প্রিন্টিং মিস্টেক আছে। তো আমরা মেন যেটা দেখছি যে আঞ্চলিক শিলা স্তরায়ন বা পত্রায়নের সমান্তরাল প্রাচীরের মতো আগ্নেয় উদ্ভেদী শিলা দেহকে শিল বলে। অ্যাকচুয়ালি কি বললাম যে উদ্ভেদী শিলা মানে মাটির নিচের যে আগ্নেয় শিলাগুলো তৈরি হয় তাকে উদ্ভেদী শিলা বলছি। সেই শিলাটাও লিকুইড লাভা জমে তৈরি হচ্ছে। সেটা জমের আকৃতিটা যদি নলাকৃতি হচ্ছে, মানে ভার্টিক্যালি শেপ হচ্ছে, তখন তাকে আমরা বলছি সিল। তাহলে সামারি করে কি মনে রাখছো যে সিল হচ্ছে ওয়ান টাইপ অফ ভলকানিক ল্যান্ডফর্ম, আবার ওয়ান টাইপ অফ
হাইপোব্যাসাল বা উদ্ভিদি ইগনিয়াস রক্স বা আগ্নেয় শিলা। তো মোটামুটি মাটির নিচে বিভিন্ন ফাটলে যখন ভার্টিক্যালি বা নলাকৃতি আকারে লাভাটা জমে একটা শিলা বা ভূমিরূপ তৈরি করছে, তাকে আমরা বলছি সিল। নেক্সট হচ্ছে ডাইকস, এটা আবার দেখো ভার্টিক্যালি হবে, এটা হরাইজেন্টালি হবে, সিলটা ভার্টিক্যালি, এটা আবার হচ্ছে হরাইজেন্টালি। এখানে কি বলেছে দেখো, আঞ্চলিক শিলা স্তরায়ন বা পত্রায়নের সঙ্গে উলম্ব প্রাচীরের মতো উদ্ভেদী শিলাদেহকে ডাইক বলে। আচ্ছা, এটা উলম্ব বলেছে, নলাকৃতি, চোঙাকৃতি, কোণাকৃতি ডাইকসও হয়, ঠিক আছে। একাধিক শিলায় গঠিত ডাইকস উদ্ভেদনের ফলে তৈরি হয়, এইরূপ ডাইকস বসু শৈলী ডাইকস নামে পরিচিত। আচ্ছা, এখানে অলরেডি বলে দিয়েছে উলম্ব প্রাচীর, তার মানে এটাকে আমরা ভার্টিক্যাল বলি। আর এখানে যেটাকে বলেছে নলাকৃতি, তার মানে নলাকৃতিটাকে আমরা এরকম বলি, হরাইজেন্টালি বলি, নলের মতো। ওকে, তাহলে আমাদের বুঝতে বেশি সুবিধা। প্রথমে যেটা বলছিলাম ওটা আমাদের উল্টে গেছিল, অ্যাকচুয়ালি আগে সিলসটা বলেছি তাই ওটা উল্টে গেছিল। যে সিলস তাহলে আমরা কাকে বলছি, যে মাটির নিচে যখন আমাদের লাভা জমছে, লাভা জমে নলাকৃতি, বাট ইংলিশে যদি টার্মটা বলি তাহলে হচ্ছে আনুভূমিকভাবে নলাকৃতি মানে সরু, সেটাকে কিন্তু অ্যাকচুয়ালি অনেক সময় সরু নলাকৃতিটাকে উলম্ব আমরা সোজা করে দিলে উলম্বও হয়, বাট এখানে হবে এটা হরাইজেন্টালি, কারণ ডাইসটা আমরা এখানে উলম্ব উল্লেখ করে দিয়েছি, ঠিক আছে, যেটা আমাদের মনে রাখতে সুবিধা। তো হরাইজেন্টালি এরকম নলাকৃতি আকৃতি হচ্ছে আমাদের সিল। আর উলম্ব ভাবে যদি আমাদের লাভা জমে কোনো ভূমিরূপ তৈরি করছে, সেটা আমাদের ভূমিরূপ মানে কোনো শিলার অংশ তৈরি করছে, সেটা আমাদের ডাইক, উদ্ভেদী আগ্নেয় শিলাও বলতে পারো, বা ডাইক ভলক্যানিক ল্যান্ডফর্মও বলতে পারো। ওকে, চলো নেক্সট পয়েন্টটাতে চলে যাই। উদাহরণ দেওয়া আছে, উদাহরণগুলো হচ্ছে আমাদের বেশি ইম্পর্টেন্ট পরীক্ষায় আসার জন্য। আচ্ছা, এবার দেখো ল্যাকোলিথ। ল্যাকোলিথ কি বলছে, ভূত্বকের নিচে মানে ক্রাস্টের নিচে শিলাস্তরের মধ্যে ম্যাগমা যখন লেন্সের আকারে, দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট। বাদ বাকিগুলো তোমরা থিওরিটিক্যালি যখন ক্লাস করবে, যখন পিডিএফ পাবে তখন পাবে, কিন্তু এখান থেকে আমাদের মেন জিনিস যেটা মনে রাখবো, যে ভূত্বকের নিচে মানে ভূপৃষ্ঠের নিচে, তার মানে মাটির নিচে যখন আমাদের লাভা বা লিকুইড ম্যাগমা লেন্সের আকারে, লেন্স মানে একদিক উত্তল আরেক দিক অবতল, এরকম আকৃতিতে জমা হয়ে আগ্নেয় শিলা তৈরি করছে বা আগ্নেয় ভূমিরূপ তৈরি করছে, তখন তাকে আমরা বলছি ল্যাকোলিথ। পরেরটা হচ্ছে ব্যাথোলিথ। ব্যাথোলিথ কি বলছে, ভূপৃষ্ঠের নিচে বৃহদাকৃতি গম্বুজের ন্যায়, ব্যাস এইটুকুই আমরা সামারি করে মনে রাখবো, যে ওই মাটির নিচে লিকুইড ম্যাগমা বা লাভা যখন গম্বুজ আকৃতির কোনো ফাটলের মধ্যে জমে আগ্নেয় শিলা বা আগ্নেয় ভূমিরূপ তৈরি করছে, তাকে আমরা বলছি ব্যাথোলিথ। এগুলো কিন্তু একদম সামারি, এইরকম পয়েন্ট করে করে মনে রাখবে, আর এখান থেকে তোমরা যখন নোটগুলো পাবে ক্লাসে পিডিএফ এ উদাহরণগুলো মনে রাখবে, তাহলে কিন্তু পরীক্ষায় আনসার করতে পারছো, লাইন বাই লাইন মুখস্থ করার দরকার হচ্ছে না। নেক্সট আমরা চলে আসছি, দেখো ফ্যাকোলিথ। নেক্সট আমাদের হচ্ছে ফ্যাকোলিথ। ফ্যাকোলিথ আমরা কি বলছি, ভাঁজযুক্ত শিলায় ঊর্ধ্বভঙ্গের চূড়ায় বা অধোভঙ্গের তলায় লেন্সের আকারে ম্যাগমা যখন জমা হয় তখন তাকে ফ্যাকোলিথ বলে। আগেও একটা আমরা লেন্সের আকৃতি পেয়েছি, সেটা হচ্ছে ল্যাকোলিথ, বাট এখানে লেন্সের আকৃতি আর এখানে লেন্সের আকৃতিটা ডিফারেন্স দেখো। এখানে বলছে ভাঁজযুক্ত শিলায় ঊর্ধ্বভঙ্গের চূড়ায় বা অধোভঙ্গের তলায়। আগের যে আমরা লেন্সের আকৃতি পেয়েছিলাম সেটা আমাদের কি ছিল, ল্যাকোলিথে, সেখানে কিন্তু আমাদের কোনো ঊর্ধ্বভঙ্গ অধোভঙ্গ বা ভাঁজযুক্ত শিলার প্রসঙ্গ ছিল না। এখানে হচ্ছে ভাঁজযুক্ত শিলায় ঊর্ধ্বভঙ্গের ওপরে বা অধোভঙ্গের নিচে যখন আমাদের ম্যাগমাটা জমা হচ্ছে লেন্সের আকারে, তখন তাকে আমরা বলছি ফ্যাকোলিথ। পরেরটা হচ্ছে ল্যাকোলিথ। শিলাস্তরের মধ্যে ম্যাগমা প্রবেশ করে
যখন অগভীর সরার মতো সঞ্চিত হয়। সরা মানে কিরকম বলতো? ফানেল আকৃতি। সরাকে তোমরা আরেকটা আকৃতি বলতে পারো, সেটা হচ্ছে ফানেল আকৃতি, এটাও আমরা বলতে পারি, ঠিক আছে? ফানেল আকৃতি তৈরি হয় তখন তাকে আমরা বলি ল্যাপোলিথ, ঠিক আছে? যেমন ধরো আফ্রিকার ট্রান্সভাল, হিমালয়ের আল্পসে ল্যাপোলিথ দেখা যায়। এদের ব্যাস প্রায় 550 কিলোমিটার পর্যন্ত হয় এবং সর্বোচ্চ বেধ প্রায় 15,000 মিটার পর্যন্ত হয়। ওকে, তো এই ইনফরমেশনগুলো কিন্তু তোমাদের নোট দেখে করতে হবে। তাহলে মোটামুটি দেখো যে ভূমিরূপগুলো আমরা পড়েছিলাম আগে, তার বেশ সবগুলো আমি এখানে রিপ্রেজেন্ট করিনি, কারণ এখানে আমি একটা আগ্নেয়গিরির সামারি জাস্ট তোমাদের সাথে আলোচনা করছি, মানে ভলক্যানোর সামারি টপিকটা। তাই এখানে কয়েকটা আমরা ভূমিরূপ নিয়ে আলোচনা করেছি, বাট তোমরা যখন পড়বে ক্লাসে সবগুলোই কিন্তু পড়তে হবে। আচ্ছা, এছাড়া এখানে আর কি রেখেছি দেখো, হাওয়াই শ্রেণীর অগ্নুদ্গমের বৈশিষ্ট্য, মানে হাওয়াই শ্রেণীটা জিনিসটা কি, যে এই ধরনের আগ্নেয়গিরি দিয়ে ক্ষারীয় লাভা নির্গত হয়। তার মানে হাওয়াই জাতীয় এক ধরনের আগ্নেয়গিরি রয়েছে যেখান দিয়ে আমরা নর্মালি ক্ষারীয় লাভা পাই। এই ক্ষারীয় লাভা প্রচন্ড উষ্ণ হয়, অত্যন্ত তরল বা পাতলা হয়ে থাকে, তার মানে ওই হানি বা হট চকলেটের থেকেও পাতলা হয়। এই জাতীয় আগ্নেয়গিরির অগ্নুৎপাতে কোনো বিস্ফোরণ ঘটে না, তার মানে খুব নিঃশব্দে বেরোয়, কোনো ব্লাস্ট হয় না। অত্যন্ত ধীর গতিতে লাভা ও গ্যাস ভূপৃষ্ঠে নির্গত হয়, তার মানে কোনো ফাটল বা চুট্টি দিয়ে হতে পারে বা ভলক্যানোর জ্বালামুখ দিয়েও হতে পারে, খুব ধীরে 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 কন্টিনিউয়াসলি বেরোতে থাকে, কোনো উইথাউট সাউন্ড, উইথাউট বিস্ফোরণে। লাভা এত পাতলা বা কম ঘন থাকে যে প্রবল বায়ু প্রবাহের দ্বারা সরু সুতোর মতো উঠতে থাকে। এরকম ঘটনা আমরা ঘটতে দেখেছি, যে মানে একদম জলের মতো বলতে পারো। নর্মালি লাভা এত পাতলা হয় না, বাট এই হাওয়াই শ্রেণীর অগ্নুদ্গমের লাভা এতটাই পাতলা হয় যে জলের মতো। দেখবে জল যদি খুব জোরে বায়ু হয়, বায়ু প্রবাহ মানে হচ্ছে ধরো প্রচুর জোরে সাইক্লোন হচ্ছে, তাহলে দেখবে সমুদ্রের জলও ফোটা ফোটা করে উড়ে যায়, এরকম টাইপের। বা খুব মানে যেটা আমরা খুব ফিল করি, খুব জোরে ঝড় হলে বৃষ্টির সময় দেখবে ছাট দেয়। আমরা একটা চলতি কথা ইউজ করি না, ছাট দেয়, মানে বৃষ্টির ফোঁটা তো সোজা পড়ার কথা, কিন্তু হাওয়ার প্রভাবে সেটা যে কোনো একটা দিকে বেঁকে যাচ্ছে, যেটাকে আমরা বলি ছাট দেয়। ঠিক সেরকম হাওয়ার প্রভাবে লাভা উড়ে চলে যায়। তার মানে বুঝতে পারছো সেই লাভাটা কতটা পাতলা হয়। কিন্তু নর্মালি লাভা হয় ওই হানির মতো, পাতলা হয় না কিন্তু। ওকে, তো এগুলো হচ্ছে হাওয়াই শ্রেণীর অগ্নুদ্গমের বৈশিষ্ট্য। এই যে কোনো একটা বৈশিষ্ট্য তুলে আমাদের কোশ্চেন আসতেই পারে। তো এরকম বেশ কিছু আমরা পয়েন্ট তুলেছি। পরেরটা দেখো, ভিসুভিয়াস শ্রেণীর বৈশিষ্ট্য কি রয়েছে। এখানে লাভাগুলো খুব ঘন হয়, শান্ত হয়। লাভার উষ্ণতা 800 থেকে 1000 ডিগ্রি সেন্টিগ্রেড হয়। গ্যাসের পরিমাণ বেশি হওয়ায় অগ্নুৎপাতের সময় প্রচন্ড বিস্ফোরণ হয়। আগেরটাই কিন্তু বিস্ফোরণ আমরা পাইনি, এখানে আবার প্রচন্ড বিস্ফোরণ হয়। একসঙ্গে প্রচুর পরিমাণ ভস্ম গ্যাস নির্গত হয় এবং ফুলকপির মতো আকৃতির গাঢ় কালো মেঘের সৃষ্টি করে। মেঘ মানে হচ্ছে ধোঁয়াটা, মানে আগ্নেয়গিরির মুখ থেকে, এই ধরো মুখ থেকে যখন ভলকানিজমটা হয় তখন এরকম পরে ফুলকপির মতো এরকম ভাবে একটা পুরো ধোঁয়ার কুণ্ডলাকার তৈরি করে, যেটা দূর দূরান্ত পর্যন্ত পৌঁছে যায় এবং মানে বিমান চলাচলে খুবই অসুবিধা হয়। এবং দীর্ঘ ব্যবধানে বা কয়েক বছর পর পর অগ্নুৎপাত হয়, মানে রেগুলারলি এই ধরনের আগ্নেয়গিরি থেকে অগ্নুৎপাত হয় না। দীর্ঘ ব্যবধান মানে কয়েক বছর পর পর এরকম গ্যাপে গ্যাপে অগ্নুৎপাত হয়। এরপরে আসি খুব ইম্পর্টেন্ট, মানে খুব ইম্পর্টেন্ট, এটা খুব কমন বলতে পারো, যে প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেঘলা কি, যেটাকে আমরা প্যাসিফিক রিং অফ ফায়ার বলি। দেখো, যে সকল আগ্নেয়গিরি প্রশান্ত মহাসাগরকে বলয় বা মেখলা, আমরা সেই মেখলা চাদর পরি না গোল ঘাকড়ার মতো করে, ঘিরে অবস্থান করে, তাদের বলে প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেখলা। দক্ষিণ আমেরিকা দক্ষিণে হর্ন অন্তরীপ থেকে শুরু করে আন্দিজ রকি পর্বতমালা হয়ে আলাস্কার মধ্যে দিয়ে কামচাটকা, শাখালিন, জাপান, ফিলিপিন্স দ্বীপপুঞ্জ হয়ে ইন্দোনেশিয়া হয়ে বিস্তৃত। এই বিস্তৃতিটা তোমাদের মনে রাখাটা মোস্ট ইম্পর্টেন্ট, মানে প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেঘলা কোন কোন জায়গায় বিস্তৃত,
এটা মনে রাখাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এর মধ্যে জাপান পড়ে, জাপানে পৃথিবীর মধ্যে সব থেকে বেশি বৃষ্টি হয় এবং জাপানে গড়ে প্রায় বছরে তিন মানে 2000 বার ভূমিকম্প, সরি বৃষ্টি হয় বলছি, ভেরি সরি, ভূমিকম্প হয়। কারণ প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেঘলার অন্তর্গত জায়গাগুলোতে যখনই অগ্ন্যুৎপাত হয় তখনই সেই জায়গাগুলোতে প্রচুর ভূমিকম্প হয়। তো তাদের মধ্যে জাপান সব থেকে বেশি ভূমিকম্প হয়, পার ডে 20 টাইমস, অ্যাভারেজে পার ইয়ার 2000 টাইম। প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেঘলা আমরা স্কুল লাইফে খুবই লিখতাম বা পড়তাম। তো এবার দেখো বিভিন্ন তফাৎ রয়েছে, এই তফাৎগুলো আমরা না হয় পরে আরেকটি ক্লাসে ডিসকাশন করব। তো আজকে মোটামুটি আমি যেটা ডিসকাশন করার চেষ্টা করলাম সেটা হচ্ছে, ধরো আমাদের এসএলএসটির যে টপিকগুলো রয়েছে সেগুলো আমরা কিভাবে পড়বো। তো টপিক আমরা এরকম এক একটা করে ছোট ছোট টপিক নেব, সেটাকে নিয়ে এরকম আলোচনা করব এবং এর উপরে পার্টিকুলার এই টপিকটার ওপরেই যে আমরা এমসিকিউ প্র্যাকটিস করবো সেটা না, এটা যে চ্যাপ্টারের আন্ডারে রয়েছে সেই চ্যাপ্টারটার ওপরে তোমাদের একটা ফুল এমসিকিউ সেট দিয়ে দেওয়া হবে। তাহলে কি হলো, ইনার টপিক যেগুলো রয়েছে, মানে এক একটা চ্যাপ্টারের ইনার টপিক যেগুলো রয়েছে সেগুলো আমরা এইভাবে ডিসকাস করব। সেখানে তাহলে তোমাদের বড় মানে ডিটেলসটা জানা হয়ে যাবে, যাতে ভেতর থেকে কোনো প্রশ্ন এলেও তোমরা আনসার করতে পারো। কারণ শুধু একটা টপিক থেকে এমসিকিউ করলে কখনো এমসিকিউ ক্লিয়ার করাটা পসিবল হয় না। আর অবশ্যই এন্ড অফ টপিক তোমাদের এমসিকিউ প্রশ্ন সেট দিয়ে দেওয়া হবে। তো আমাদের ব্যাচ খুব তাড়াতাড়ি শুরু হচ্ছে, তোমরা সবাই ব্যাচে জয়েন করো এবং ব্যাচে যে ক্লাস হবে সেগুলো কিন্তু আরো ডিটেলসে হবে এবং তার সাথে তোমরা এরকম নোট, আরো ভেরিয়াস অনেক টাইপের নোট পাবে। মানে যে টপিকটা যেভাবে নোট তৈরি করলে বেটার হয়, সব টপিকের তো নোট সমানভাবে হয় না, মানে সব টপিকের নোট সমানভাবে হয় না, মিন সব টপিকগুলোর নোট একই রকম ভাবে তৈরি হয় না। ধরো কোনোটা চার্ট হিসেবে তৈরি করলে বেটার হয়, কোনোটা নর্মাল নোট হিসাবে এইভাবে তৈরি করলে বেটার, কারণ ভলক্যানোর কোনো চার্ট হয় না, এইভাবে ইনফরমেশনগুলো জানলে আমাদের বেটার হয়। তো যেটা বেটার হবে সেটাই আমরা প্রোভাইড করব। তো আশা করি তোমাদের কোনো সমস্যা হবে না। ক্লাসটা নিয়ে যদি কারোর কোনো কনফিউশন থাকে, প্রশ্ন থাকে, কমেন্ট সেকশনে জানাবে, আমি রিপ্লাই করে দেবো। এবং তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা ঝটপট ব্যাচে জয়েন হও যাতে আমরা ব্যাচটা খুব তাড়াতাড়ি শুরু করতে পারি। ওকে, চলো আজকের মতো টাটা, থ্যাংক ইউ, ভালো থেকো।